হৃদমায়ার প্রেম গাথা লিখেছেন রেক্তা ইসলাম মায়া। একটা সুন্দর সকালের সূচনা। সকাল 6টা কি 6:30টার ঘরে। ভোরের মিষ্টি রোদের সঙ্গে ফুরফুরে বাতাস এসে বয়ে যাচ্ছে দক্ষিণা জানালা দিয়ে। কে যেন দক্ষিণা জানালাটা খুলে পর্দা সরিয়ে দিয়ে গেল, নাকি গভীর রাতের ফোন আলাপের শেষে জুই জানালাটা বন্ধ করতে ভুলে গেছে, জানে না মায়া। জানালা দিয়ে ভেসে আসা সকালের মিষ্টি রোদ যেন মায়ার আরামের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে। ঠিক তেমনি দক্ষিণা হাওয়ায় ফুরফুরে বাতাসে শরীরের আরাম তুলছে। মায়ার সকালের আরামদায়ক ঘুমের রেশ কাটাতে না পেরে চিত হওয়া থেকে মুহূর্তেই উপুর হয়ে শুল, বালিশে মুখ গুজে। এবার রোদের আলো মায়াকে বিরক্ত করতে পারবে না ভেবেও আরামের ঘুমটা শান্তিমতো দিতে পারছে না সে। বাড়ির ভেতর থেকে ভেসে আসা তীব্র হইচই আর কলরবের আওয়াজ। বাড়ির প্রতিটা মানুষ আওয়াজ কেমন লাউডস্পিকার কথা বলছে মায়ার মনে হলো। থেকে থেকে রান্নাঘর থেকে জুঁইয়ের মা সাবিনা বেগমও চেঁচামেচি ডাক শুনতে পাচ্ছে মায়া। তিনি জুঁই আর মায়াকে ডাকছেন চেঁচিয়ে, হয়তো কোনো কাজে। কিন্তু এত সকাল সকাল কেন? বাড়িতে এত মানুষ থাকতে হঠাৎ মায়া আর জুঁইকে কি কাজে পড়লো চাচির, জানে না মায়া। সাবিনা বেগমের চেঁচামেচি ডাকাডাকি শব্দ মায়ার কান অব্দি পৌঁছালেও জুঁই বিন্দাস ঘুমাচ্ছে তখনও। ওর কোনো সাড়া শব্দ বা নড়াচড়া নেই। হয়তো সারা রাত ফোন আলাপ শেষে সকালে মটকা মেরে ঘুমাচ্ছে জুঁই। মায়া জানে না জুঁই কার সাথে বিগত 3 মাস ধরে এত কথা বলে, কার সাথে প্রেম করে বেড়ায়, লোকটা কে। তবে মায়া জানামতে যতটুকু বুঝতে পেরেছে, জুঁই হয়তো খানবাড়ির কারোর সাথে প্রেমে জড়িয়েছে। খুব সম্ভবত রিদ খানের ছোট ভাই রাদিফের সঙ্গে জুঁইয়ের প্রেম। ফোন নম্বর অন্তত রাদিফ নামে সেভ করা। মায়া সেই থেকেই একটু বুঝেছে। বাইরে থেকে ভেসে আসা তীব্র ভসভস আওয়াজে মায়ার নাক মুখ কুঁচকে বালিশের ভেতরে আরো মুখটা চেপে রাখল। আরামের ঘুমটা হারাম হয়ে যাওয়ায় বিরক্ত হতে গিয়েও হলো না কিছু একটা ভেবে, বরং চট করে মায়ের মাথায় আসলো আজ ওর বড় বোন মুক্তার গায়ে হলুদ। সেজন্য বাসার মেহমান থেকে শুরু করে ডেকোরেটরের মানুষে ভরপুর। এজন্য সকাল হতে এত হই হুল্লোড়, চেঁচামেচির শব্দ ভেসে আসছে। মায়ার ঘুমের রেশ কাটাতে চেয়ে বালিশ থেকে মুখ তুলে ঘুমন্ত চোখে তাকালো ঘরের দক্ষিণা জানালাটার দিকে। কি সুন্দর মিষ্টি রোদ আর হাওয়া বইছে বাইরে। মায়ার চোখ আউড়িয়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকা একটা বড় আম গাছের দিকে তাকালো। বাতাসের তোপে ফুরফুর করে নড়ছে গাছের পাতা, সেই সাথে ছোট ছোট আম ফলের ঝুম। মায়া আস্তে করে মাথাটা বালিশের উপরে রেখে অলস ভঙ্গিতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে রইল আম গাছের পাতায় বইতে থাকা সেই বাতাসের দিকে। আজকের দিনটা খুব সুন্দর লাগছে মায়ের কাছে। মনের মধ্যে অজানা এক খুশির ঝলক বয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মায়ের মনে হচ্ছে আজ মায়ার সাথে স্পেশাল কিছু ঘটবে, যা এর আগে কখনো ঘটেনি। হয়তো আজকের দিনটা মায়ার জন্য খুব শুভ কিংবা অশুভতে পরিণত হতে পারে। হয় আজকে মায়ের জীবনে বেস্ট কিছু ঘটবে, নয়তো একেবারেই অনেক খারাপ কিছু ঘটবে। যাই ঘটুক না কেন, মায়ের মনে হচ্ছে আজকের দিনটা মায়ের জীবনে বাকি দিনগুলোর মতন হবে না, একদমই ভিন্ন আর স্পেশাল কিছু হবে। আল্লাহ জানে এবার কি হয়। মায়া মনে মনে দোয়া করলো যাতে খারাপ কিছু না ঘটে মায়ের সাথে। আজকে মায়ের বোনের গায়ে হলুদের অনুষ্ঠান, আর আজ যদি মায়ার জন্য খারাপ কিছু হয় তাহলে বোনের স্পেশাল দিনটা নষ্ট হয়ে যাবে। মায়া চাইল না ওর জন্য মুক্তার স্পেশাল দিনটা নষ্ট হোক, তাই মায়া নিজের জন্য ভালো কিছু হওয়ার দোয়া করলো মনে মনে। তারপর অলস
ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকালো পাশের বালিশে শয্যায়িত ঘুমন্ত জুঁইয়ের দিকে। সে মায়ার দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে আছে। এই মুহূর্তে রুমের বুম মারলেও মনে হয় জুঁইয়ের ঘুম ভাঙবে না। সারা রাতের অঘুমে ঘুমিয়ে আছে জুঁই। আবারও সে একই ভস আওয়াজটা তীব্রভাবে কানে লাগতে মায়া অলসতা ঝেড়ে আড়মোড় ভেঙে উঠে বসলো। হামি তুলতে তুলতে জুঁইয়ের পাশ থেকে ফোনটা হাতে নিল। কথা বলতে বলতে জুঁই ফোনের চার্জ শেষ করে ফেলেছে। আর মাত্র 2% আছে শেষে। মায়া ফোনের চার্জ নিয়ে মাথা ঘামালো না, বরং মায়ার নিখোঁজ স্বামীর কল কিংবা মেসেজ করেছে কিনা তাই চেক করতে লাগলো। অপর পাশ থেকে কোনো মেসেজ বা ফোন কল না পেয়ে হতাশায় ভুগল মায়া। মন খারাপ করে ফোনটা আবারও একই জায়গায় রাখলো। লোকটা মায়াকে কখনো কল দেয় না, আবার মায়া কল রিসিভ করে না। সে এত কিসের রাগ মায়ার ওপর লোকটা, সেটাই বুঝছে না ও। এমন তো নয় যে লোকটা মায়াকে অপছন্দ করে, বরং মায়া দুদিনেই ফোন আলাপে খুব বুঝতে পেরেছে লোকটাও মায়াকে মনে রেখেছে এবং হয়তো মনে মনে মায়াকে সে পছন্দ করে। কথাবার্তায় তো মায়া তাই মনে হলো। মায়ার নিরাশ ভঙ্গিতে আবারও আড়মোড় ভেঙে খাট থেকে পা নামিয়ে বসলো বিছানার কিনারায়। হামি দিতে দিতে হাঁটু সমান এলোমেলো চুলগুলো দুহাতে পেঁচাতে পেঁচাতে খোপা করলো। বিছানার পাশ থেকে গায়ের সুতি ওড়নাটা কাঁধে দুপাশে ঝুলিয়ে ঘরের স্যান্ডেলগুলো পায়ে পড়লো। তারপর ওয়াশরুমের কাজ সেরে হাতে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে অলস ভঙ্গিতে ঘর ছেড়ে বসার ঘরে ঢুকতে চোখে পড়ল এলাহি কাণ্ড। মায়া দুই ফুপি থেকে শুরু করে তাদের বড় বড় ছেলেরাও মায়ার বাবা চাচার সাথে হাতে হাতে কাজ করছে। আরিফের সঙ্গে মায়ের ফুফাতো ভাই রাকিব, সাকিব, তামিম, পলাশ সবাই ডেকোরেশনের মালামালের কাজ দেখছে দাঁড়িয়ে থেকে লোকেদের। শফিকুল ইসলাম বাজারের লিস্ট বানাচ্ছে ছোট ভাই জামাল সাহেবকে নিয়ে। ঘরে বাইরে সারা বাড়িতেই ডেকোরেশনের কাজ করা হচ্ছে। মায়া উঁকি মেরে রান্নাঘরের দিকে তাকালো, দেখলো রান্নাঘরে মা চাচির সাথে দুই ফুপি হাতে হাতে কাজ করছে। তখনকার ভস আওয়াজটার উৎস খুঁজে পেতেই মায়া দেখল ওর বড় ফুপি সাজেদা বেগম আদা রসুন ব্লেন্ডার করছে, আর ছোট ফুপি জাহানারা বেগম পেঁয়াজ কাটছে, সঙ্গে আরো 3 জন কাজের মেয়ে নিয়ে। মায়া মাকে দেখল নকশি পিঠা ভাজতে। ছোট চাচি সেই পিঠায় শিরায় ডুবিয়ে বড় পাত্রে তুলছে। বাড়ির সবাইকে কাজ করতে দেখে মায়া হাতে ব্রাশ মুখে ঢুকিয়ে ব্রাশ করতে করতে রান্নাঘরের দিকে যেতে মায়ের ছোট চাচি সাবিনা বেগম মায়াকে দেখে বলল, তুই উঠেছিস? সে কখন থেকে ডাকছি তোদের। জুঁই কই? মায়া ব্রাশ করতে করতে মিথ্যা বলল, জুঁই সারা রাত পড়েছে চাচি, তাই এখন ঘুমাচ্ছে, 10টার আগে উঠবে না। সামনে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, সেজন্য পড়াশোনার চাপ বেশি, ওকে এখন ডেকো না। মায়ের কথায় সাবিনা বেগম বিশ্বাস করল। মাঝ থেকে মায়ের বড় ফুপি জাহানারা বেগম ব্লেন্ডার মেশিনটা বন্ধ করে মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা জুঁই ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে ডাকার দরকার নেই। তুই বরং তাড়াতাড়ি গোসলটা সেরে একটা নতুন জামা পরে নে, অল্প সেজেও নিস, চেয়ারম্যান বাড়ির লোকজন আসবে একটু পর, ওদেরকে বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছে। তুই একটু সুন্দর করে সেজেগুজে থাকিস কেমন? ফুপির কথায় মায়ার হাত থেমে দাঁত মাজা থেকে কপাল কুঁচকে তীক্ষ্ণ গলায় জাহানারা বেগমকে শুধিয়ে বলল, কেন ফুপি, চেয়ারম্যান বাড়ির মানুষ আসলে আমি সাজবো কেন?
মায়ের কথা জাহানারা বেগম কিছু বলার আগেই মায়ার মা রেহানা বেগম ধমক দিয়ে মায়াকে বলল, বেয়াদব হয়েছিস, মুখে মুখে প্রশ্ন করিস, তোকে যা বলা হয়েছে তাই কর, এত কথা কিসের? হ্যাঁ, বিয়ে বাড়িতে যুবতী মেয়েদের এমনি সেজেগুজে থাকতে হয়, নয়তো মানুষ মন্দ বলে। যা এবার গিয়ে গোসল করে ভালো করে একটা জামা পরে নে। আচ্ছা। মায়া মন খারাপে গাল ফুলিয়ে সেদিক থেকে এসেছিল সেই দিকে পুনরায় হাঁটে। মায়ের সুন্দর দিনটা মাটি হয়ে গেল সকাল সকাল মায়ের ঝাড়ি খেয়ে। আল্লাহ জানে সারাদিন কিভাবে যায় মায়ের কথা মতো মায়া গোসল সেরে গাঢ় সবুজ রঙের একটা থ্রি-পিস পরে নিল। সাজুগুজু করতে চেয়েও করল না, কারণ মায়া এখন সাজবে, আবার সন্ধ্যার গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য আবারও সাজতে হবে বলে এখন আর সাজল না। মায়াকে সাজতে না দেখে রেহানা বেগম ধমক দিতে গিয়েও আবার দিলেন না। মায়া যখন মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপ করে গেলেন তিনি। মায়া এমনিতেই অনেক সুন্দর, সাজুগুজু ছাড়াই মায়াকে চোখে লাগার মতন সুন্দর লাগে বলে তিনি আর কথা বাড়ালো না, বরং চুপ থাকলো। মায়া নাস্তা খেয়ে সারা বাড়ি ঘুরঘুর করতে লাগলো আরিফের পেছন পেছন। জুই ঠিক 10টার দিকে ঘুম থেকে উঠল, খেয়ে দিয়ে মুক্তারকে নিয়ে বসল। ততক্ষণে বিয়ে বাড়ির মেহমানদের সংখ্যাও আরো বাড়ল। মায়ার নানুবাড়ি চট্টগ্রাম থেকে মানুষজন উপস্থিত হলো কিছুক্ষণের আগেই। ওনারা রাতের ট্রেনে সকালে এসে পৌঁছেছেন আশুগঞ্জে। হইচই করে পুরো বিয়েবাড়ির মেহমান ভরপুর হলো। মায়ের চাচাতো, খালাতো, ফুফাতো এবং নিজের স্কুলের বান্ধবী সকল মেয়েদের জন্য আরিফ একই রঙের শাড়ি কিনে এনেছে হলুদের অনুষ্ঠানে পরার জন্য, আর ছেলেদের জন্য একই রঙের পাঞ্জাবি। মুক্তার বিয়ের স্টেজ করা হলো মায়াদের বাড়ির বড় উঠানে। ভারী ফুলের ডেকোরেশনে উজ্জ্বল পরিবেশ, দেখতে চমৎকার সুন্দর দেখাচ্ছে সবকিছু। মায়া সারা বাড়িতে ঘুরঘুর করে বিয়ে বাড়ির ডেকোরেশন দেখলো। চেয়ারম্যান বাড়ি থেকে মানুষজন এসেছিল প্রায় 11টার দিকে, তাও নাদিমকে নিয়ে 10-12 জনের মতন। তারা এসে মায়াদের বাড়িতে 2 ঘন্টা মতন থেকে আবারও চলে গেল। মায়াকে দেখে কিছু অর্থ আর একটা শাড়ি উপহার দিয়ে গেল বোনের গায়ে হলুদে পরতে। উপহারগুলো নেওয়ার সময় মায়া শুধু বোকার মতন তাকিয়েছিল নিজের মায়ের দিকে। রেহানা বেগম মায়াকে চোখ রাঙিয়ে উপহারগুলো নিতে ইশারা করলে মায়া হাত বাড়িয়ে শাড়ি আর অর্থগুলো হাতে তুলল। বোকার মতন শুধু চেয়ে রইল চেয়ারম্যান বাড়ির লোকজনের কর্মকাণ্ডের দিকে। যে যা বলছে মায়া শুধু করেই যাচ্ছিল পুতুল বনে। চেয়ারম্যান বাড়ির মানুষজনকে আন্তরিকতায় পঞ্চমুখ মায়ার আত্মীয় স্বজন। তার থেকে বেশি প্রশংসা করলো নাদিমের। ছেলেটা দেখতে বেশ সুন্দর, স্মার্ট আর লম্বাটে গঠনের। নাদিমকে দেখে মায়ার আত্মীয় স্বজনদের বেশ ভালো লেগেছে সবার। মায়ের সাথে নাদিমকে মানাবে ভালো এই প্রশংসাও করলো। সারাদিন ভর হইচই আর ব্যস্ততায় কাটলো সবার সময়। পার্লার থেকে মেয়েরা আসলে বিকাল থেকে সাজুগুজুর ধুম পড়লো মায়ার কাজিনদের মধ্যে, কারণ সন্ধ্যা নাগাদ কনেপক্ষ থেকে এক গাড়ি মেয়ে ছেলে মিলে যাবে ফাহাদের বাড়ি গায়ে হলুদের ডালা নিয়ে। সেজন্য যারা বরের বাড়ি যাবে সেই সকল ছেলেমেয়েরা আগে আগে যাওয়ার পর ওদের সাথে আবারও বরের বাড়ির মানুষজন আসবে মুক্তাকে হলুদ লাগাতে। আশিগঞ্জ টু ঢাকা যাতায়াতে সময় লাগবে বলে সিদ্ধান্ত নিল বউয়ের বাড়ি থেকে মায়ারা আগে যাবে ফাহাদের বাড়িতে, তারপর মায়াদের সঙ্গে বরের বাড়ির মানুষজন আসবে গাড়ি নিয়ে। হইচই করে বাড়ির সকল মেয়েরা একরঙা শাড়ি আর অর্নামেন্টস গায়ে জড়ালো। মায়া আর জুই পরল একদম ভিন্ন। 2 বোন একই রকম দেখতে বাসন্তী কালার মসলিন জামদানি জড়ালো গায়ে। শাড়ি দুটো বেশ দামি। আরিফ সেদিন ঢাকা থেকে কিনে দিয়েছিল বোনদের। জুই শাড়ির সাথে অর্নামেন্টস পরলেও
খুলে রাখলো। মায়ের মতন করে সেও সিম্পল সাজলো একইভাবে। মায়া নিজে বাসন্তী রাঙা শাড়ি থেকে একই রং দেখে গাঁদা ফুলের মালা দুটো হাতে পরলো। মুখে হালকা পাতলা মেকআপ করে, ঠোঁটে টকটকে সিঁদুর লাল লিপস্টিক দিয়ে, চোখের মোটা করে কাজল টানলো। মায়া বরাবরই মাথায় হেজাব পরে বেড়ায়। স্কুল, কলেজ, এমনকি কোথাও গেলেও হেজাব পরে চলাচল করে। খানবাড়িতে যতবার গিয়েছে ঠিক ততবারই মায়া ড্রেসের সাথে হেজাব পরে গিয়েছে। তবে আজ হাতে বাসন্তী রঙের হেজাব নিয়ে দাঁড়িয়ে রইল। পরবে কি পরবে না সে নিয়ে দ্বিধায় কাজ করলো। তারপর এই নিয়ে জুঁইকে জিজ্ঞাসা করতে জুঁই নিষেধ করলো আজ হেজাব না পরতে। মায়া কেমন দ্বিমনা করে হাতে হেজাবটা রেখে দিল। তবে চুলগুলো খোলা রাখলো না, সুন্দর খোপা করে তাতে গাঁদা ফুলের একটা মালা প্যাঁচালো। কপাল থেকে গালের ওপর দুগাছা কাটা চুল ফেললো। কানে ছোট ঝুমকা পরে সাজটা কমপ্লিট করে জুঁই দিকে তাকালো। জুঁই কানে ঝুমকা পরতে পরতে মায়াকে দেখে হাত থেমে গেল মুহূর্তেই। মায়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে আচানক হেসে বলে উঠল, বাপরে আগুন, মাশাআল্লাহ। জুঁইয়ের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসলো। জুঁই কানে দুল পরতে পরতে মায়ের শাড়ির কুচি ঠিক করে দিল। দুই বোন একই রকমের সেজেগুজে রুম থেকে বের হতেই সবাই মাশাআল্লাহ বলে বলে মুখরিত করলো। মায়ের ছোট ফুপি দুই ভাতিজির নজর কাড়ল। মায়া জুঁইকে সাবধানে যেতে বলে আরিফকে ডেকে পাঠালো মেয়েদের নিয়ে যেতে। মায়ার সকল কাজিন ছেলে মেয়ে মিলে 15 জনের মতন হলো। এক গাড়িতে সকল মানুষ আটবে না বলেই ঠিক করলো আরো একটা গাড়ি নিয়ে যাবে। নাদিম সবেমাত্র গাড়ি নিয়ে মায়াদের বাড়িতে ঢুকেছিল। তাকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছে হলুদের অনুষ্ঠানে থাকতে। গাড়ি থেকে নামতেই নাদিম আরিফের সঙ্গে কুশলাদি বিনিময় করে জানাতে পারল তাকে যেতে হবে ফাহাদের বাড়িতে। নাদিম না করল না, বরং সম্মতি দিল। নাদিমের গাড়িতে ওঠার জন্য আরিফ, মায়া, জুঁইয়ের সঙ্গে মায়ার এক বান্ধবী সুমিকেও ডাকলো। বড় ভাইয়ের ডাকে বাধ্য মেয়ের মতন 3 জনই নেমে আসলো প্রথম গাড়ি থেকে। মায়াকে নামতে দেখে বিষণ্ণয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নাদিম। অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল মায়ার দিকে। মায়া নতমস্তিষ্কে হেঁটে গিয়ে বসল নাদিমের গাড়িতে। একটাবারের জন্যেও ওপরের দিকে তাকালো না। কিন্তু জুঁই বেশ কয়েকবার কপাল কুঁচকে নাদিমের ঘোর লাগা দৃষ্টি পরখ করল মায়ার প্রতি। জুঁই বিয়ের এত হইচইয়ের মধ্যেও কিছু একটা আঁচ করেছে নাদিমের পরিবারকে নিয়ে, কিন্তু সে কখনো শিওর না বিষয়টা আদৌ সত্যি কিনা। জুঁই গাড়িতে বসতে বসতে আবারও তাকালো নাদিমের দিকে। সে এখনো থমকে গিয়ে তাকিয়ে মায়ার দিকে। আর মায়া নিজের কাজে ব্যস্ত। ওর প্রতি কার কি দৃষ্টি সেটাও দেখতে চাইল না। মায়া গাড়ির পেছনে চেপে বসলো জুঁইকে জায়গা দিয়ে। আর জুঁই মায়ের পাশে বসতে বসতে সুমিকে জায়গা দিল। নিজের পাশে বসালো। নাদিম আসিফের ডাকে হুঁশ ফিরে ঘাড় চুলকে ঠোঁট কামড়িয়ে হাসলো। আরিফ পাশের সিটে বসতেই নাদিম ঘুরে গেল ড্রাইভিং সিটে বসলো। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে আরো একবার মায়াকে দেখে নিল।
সন্ধ্যা 7টা। অবস্থানটা ফাহাদের নিজের বাড়িতে। এবার বিয়ের আয়োজন খান বাড়িতে নয়, বরং ফাহাদের নিজস্ব বাড়িতে করা হয়েছে। মুক্তা ফাহাদের বিয়েটা যেহেতু আগেই হয়েছিল, সেক্ষেত্রে পুনরায় বিয়ে হবে না, শুধু নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবেই বিয়ের আয়োজন হবে। আর এই বিয়ের অনুষ্ঠানটা খান বাড়িতে নয়, বরং ফাহাদের নিজের বাড়িতে হচ্ছে। সময়টা সন্ধ্যা 6টা পার হয়ে 7টার ঘরে পৌঁছালো। ফাহাদের বাড়িতে মায়ারা পৌঁছেছে আরো ঘন্টাখানিক আগে। এখন এর মাঝে মায়াদের মেহমানদারি প্রায় শেষ। ফাহাদের বাড়িতে এসে মায়া সকলের দেখা পেল, এমনকি হৃদের কাজিন হিসেবে শ্রেয়াকেও ফাহাদের বিয়েতে উপস্থিত পেল। বিশাল আয়োজনে মুখরিত ফাহাদের শেখ বাড়ি। পুরো 3তলা ভবনটি ফেরি লাইট থেকে শুরু করে ভারী ডেকোরেশনে সাজানো হয়েছে সামনের গেট পর্যন্ত। 3তলা ভবনটি সম্পূর্ণ ফাহাদের বাবার। এই বাড়িতে মায়া আজ প্রথম আসলো। আগেরবার মুক্তা ফাহাদের আক্ত সময় খান বাড়িতে হয়েছিল, তাই মায়া কখনো ফাহাদের নিজের বাড়িতে আসা হয়নি। বিয়ে বাড়িতে মায়া অসংখ্য মেহমানের আনাগোনা দেখতে পেল। শুধু বাদ রইল হৃদ খান আর আসিফ। হৃদ খান নেই, তার মানে আসিফও আসবে না। মায়া বোঝে না হৃদ খান এত সমাজ ছাড়া কেন। নিজের ফুফাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড হবে, তাতে এত তালবাহানা করে কেন? এই লোককে কোথাও নিয়ে যেতে চায় না কেন সে? পারিবারিক অনুষ্ঠানও কেউ মিস করে বুঝি? কি জানি। ফাহাদের হলুদের স্টেজ করা হয়েছে বাড়ির ছাদে। মায়া ছাদের এক কোণে স্টেজের পাশে দাঁড়িয়ে রইল, হাতে হলুদের তত্ত্বের ডালা নিয়ে। ফাহাদকে সবাই নিচ থেকে নিয়ে আসবে ঢোলে বাজিয়ে, তাই আপাতত ছাদে তেমন কেউ নেই, সবাই নিচে। হাতে গোনা 10-12 জনের মতন হবে ছাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। মায়ের হাতের ডালা নিয়ে আশেপাশে তাকালো। সন্ধ্যার ফুরফুরে ঠান্ডা হাওয়ায় গায়ে অদ্ভুত ভালো লাগা সৃষ্টি হয়েছে। আজ সারাদিন ঠান্ডা হাওয়া বইছে। মায়ার আবারও মনে হচ্ছে আজ ভালো কিছু নয়তো ভালো কিছু হবে ওর সাথে। মায়া ভারী নিঃশ্বাস ফেলে সন্ধিহান চোখে জুঁইয়ের খোঁজ করলো। ডালা হাতে আশেপাশে বেখেয়ালি চোখ বোলালো। তখন দেখা গেল ফর্মাল গেটআপে হৃদকে সিঁড়ি বয়ে উপরে উঠতে। হয়তো এখনো মায়াকে লক্ষ্য করেনি, কিন্তু মায়ার চোখে ঠিকই পড়ল গুরুগম্ভীর আর মেজাজি হৃদকে। হৃদ ধূপধাপ পা ফেলে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কানে ফোন চেপে কথা বলতে বলতে উপরে উঠছে। মায়া খুব আস্তে করে ওর বেখেয়ালি দৃষ্টি হৃদ থেকে সরিয়ে নিতেই গিয়েও আবারও তাকালো কি মনে করে। পুরো কালো গেটআপে এসেছে হৃদ। দুহাতে শার্ট কোণয় পর্যন্ত টেনে গোটানো, গায়ের কোটটা হাতের মুঠোয় ঝুলছে। মায়া ভাবলো, এই লোকটা কি সোজা অফিস থেকে এসেছে এখানে? লোকটা কি ক্লান্ত? দেখতে তো তাই মনে হচ্ছে মায়ার। মায়া কৌতূহল দমাতে ধীরে হৃদের থেকে দৃষ্টি ঘুরিয়ে মুহূর্তে কানে আসলো কিছু পড়ার শব্দ। মায়া চমকে উঠল। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতে পেল হৃদের ফোনটি ততক্ষণে মাটিতে পড়ে আছে, আর হৃদ থমকে যাওয়ার মতন স্তব্ধ হয়ে ওর দিকে চেয়ে আছে। মায়া থমথমে খেয়ে গেল
হৃদের থমকে যাওয়া দৃষ্টি চোখে পড়ে। জড়তায় আর অস্থিরতা বোধে হাঁসফাঁস করে দৃষ্টি ঘোরালো। মায়ার এত অস্থিরতার বোধেও হৃদ নিজের দৃষ্টি সরালো না। মূলত এই নিয়ে হৃদের মাঝে পরিবর্তনও ঘটল না। সে একইভাবে মায়ার দিকে থমকে যাওয়ার ভঙ্গিতে তাকিয়ে। মায়া আর চোখে হৃদের দিকে তাকালো। সাথে সাথে চোখ মিলল হৃদের দৃষ্টিতে। মায়া অস্থিরতা বাড়ল। হাঁসফাঁস করে ডালা হাতে হৃদের দিকে পিঠ বাঁকিয়ে দাঁড়ালো। মায়া বুঝতে পারছে হৃদ এখনো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। মায়া হাতের ডালা স্টেজের সামনে আস্তে করে রেখে হৃদের চোখের সামনে থেকে পালাতে চাইল। মিনমিন করে আস্তে ধীরে ছাদের অপর কোণায় যেতে চাইল, কারণ সিঁড়ি বয়ে নামার কোনো উপায় নেই। হৃদ ঘরের দরজায় দাঁড়িয়ে। আসিফ হৃদের পেছন পেছন উঠে আসলো ছাদে। হৃদকে থমকে যাওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সেই দিকে। হৃদের ফোন নিচে পড়ে থাকতে দেখে দ্রুত পদে সেটা হাতে তুলে দেখলো ঠিক আছে কিনা। যখন ঠিকঠাক দেখতে পেল তখন সুস্থির হলো, তবে বেশ সন্দেহ হলো হৃদের থমকানো মনোভাব দেখে। হৃদের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে আস্তে করে ডেকে বলল, আসিফ ভাই, আপনার ফোন। আসিফের ডাকে হৃদের কান অবধি পৌঁছালো কিনা সন্দেহ। আসিফ পুনরায় হৃদের মনোযোগ পেতে ডাকলো, ভাই। হৃদ বেখেয়ালি অমনোযোগী লালাভা দৃষ্টি ঘোরালো আসিফের দিকে। 1 সেকেন্ডের ভেতরে পুনরায় সে নেশাত্মক দৃষ্টি ঘোরালো মায়ার ওপর। আসিফ চট করে বুঝে গেল হৃদের থমকে যাওয়া মনোভাব। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ের দিকে এক পলক তাকিয়ে আস্তে করে পেছনে সরে গেল হৃদের ফোন নিয়ে। এদিকে হৃদকে আর বিরক্ত করল না আসিফ চলে যেতে হৃদ মোহাচ্ছন্ন ঘোরে মায়ার দিকে এগোতে চাইল। কয়েক কদম এগোতে হইচই করে ফাহাদকে নিয়ে সবাই উপস্থিত হলো ছাদে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো ছাদে নাচ গানে ছেলে মেয়েদের হইচই পড়ে গেল। মায়া এগিয়ে গিয়ে সেই ভিড়ে দাঁড়ালো জুই, শ্রেয়া, সেজুতির পাশে। হৃদ তখনও সেই ভিড়ে মায়ের দিকে তাকিয়ে। তার আজ এই হইচয়ে রাগ লাগছে না, বরং বইয়ের নেশায় আসক্ত হয়ে এই মুহূর্তে সবকিছুই মাতাল মনে হচ্ছে। মায়া ভিড়ের ভেতরে থেকেও চুরি করে উকি মেরে তাকালো হৃদের দিকে। সাথে সাথে আবারও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মায়া চমকে উঠে তক্ষুনি ঘাড় ঘোরালো, বিড়বিড় করে বলতে লাগলো, আর জীবনেও মায়া তাকাবে না সেই হৃদ খানের দিকে। কেমন বেহায়ার মতন তাকিয়ে লোকটা। মায়ার অস্থির লাগাটাও বুঝতে চাচ্ছে না আজব। ফাহাদকে স্টেজে বসাতে সেজুতিও ওর কাজিনদের নিয়ে টেবিলে কাটা ফল গুছিয়ে রাখছে। মায়া স্টেজের এক কোণায় দাঁড়ালো জুয়ের পাশে। মায়া তাকাবে না করেও জুয়ের পেছন থেকে হালকা উকি মেরে আবারও তাকালো ছাদের অপর পাশে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। তক্ষুনি চোখে পড়ল অতি সুন্দরী শশীকে। সে কমলা রঙা ফিনফিনে পাতলা মসলিন জামদানি শাড়িটি পরে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে। শশীর সোনালি চুলগুলো ছেড়ে পিঠে ছড়িয়ে, তবে গায়ের ব্লাউজটা মার্জিত আর শালীনভাবেই পরেছে। কোনই পর্যন্ত ব্লাউজটার হাতা দুটো। পাতলা শাড়িতে ফর্সা পেট দেখা গেলেও পিঠ ঢাকা চুলে। একটু আধুনিক স্মার্ট মেয়েরা যেমন ভাবে শাড়ি পরে ঠিক তেমন ভাবেই পরেছে শশী। দেখতে শশীকে শালীন আর মার্জিতই লাগছে।
তবে এই মুহূর্তে মায়ার দৃষ্টি শশীর সৌন্দর্যতা থেকে হাতের ওপর বেশি। হৃদকে একটা খালি গ্লাসে লেবুর শরবতের পানি তুলে দিচ্ছে সে। হৃদ ক্লান্তিতে দূর থেকে শশীর হাতে সেই গ্লাসটা তুলে নিতেই চট করে পানিটুকু পান করে পুনরায় শশীর হাতে খালি গ্লাসটা তুলে দিল। শশী খালি গ্লাসটা হাতে নিল ঠিকই, কিন্তু সে সাথে হৃদের হাত থেকে ওর কোটটাও নিজের কাছে টেনে নিল। মায়া উদাস চোখে সেই সব দেখল। বিগত 2 দিনে মায়া শশীকে দেখে যতটুকু বুঝল, মেয়েটি বেশ যত্নশীল হৃদের প্রতি। হবেই না কেন, ভালোবাসার মানুষের যত্ন সবাই করতে চায়। মায়ার স্বামীকে খুঁজে পেলে মায়াও এমনভাবে বেশ যত্ন করবে। যত্ন করতে করতে দরকার পড়লে স্বামীর চোখে মুখে ঢুকে পড়বে, তারপরও লোকটার অযত্ন করবে না কখনো। মায়া কত সাধনার স্বামী হবে লোকটা, অযত্ন করার প্রশ্নই ওঠে না। কিন্তু কথা হলো লোকটাকে মায়া কখন খুঁজে পাবে আল্লাহ জানে। মায়ার হাতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে নজর ঘোরালো। উচ্চস্বরে গান বাজানোর সাথে সাথে মানুষজনের ভিড় বাড়ছে। তাই এই মুহূর্তে মায়া ওই লোকটাকে কল করবে না, বরং একটু পর কল দিবে ভিড় কমে আসলে। আসিফ তাড়াহুড়োয় ন্যায় হৃদের দিকে এগিয়ে আসলো। আস্তে করে হৃদকে কিছু একটা বলতেই হৃদ গম্ভীর মুখটা চট করেই রাগে আভাস পেল মায়া। এক মুহূর্ত দেরি না করেই হৃদ তৎক্ষণাৎ হাঁটল সিঁড়ির দিকে। আসিফ খানিকটা দ্রুত পদ মেলালো হৃদের পেছন পেছন ছুটতে ছুটতে। মায়া হৃদের চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দেখল, তারপর খুব স্বাভাবিকের ন্যায় স্টেজে বসা ফাহাদের দিকে তাকালো। অয়ন ফাহাদের গেটের সামনে দাঁড়িয়ে ছিল। হৃদের পেছন পেছন আসিফকে ছুটতে দেখে অয়ন সেদিকে এগিয়ে আসে। আসিফকে খাক ছেড়ে ডেকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলো, আসিফ, এই অসময়ে আবার কোথায় যাচ্ছ তোমরা? অয়নকে দেখে আসিফ তাড়াহুড়োয় সেদিকে এগিয়ে আসলো। আসিফের হাতে থাকা হৃদের ফোনটা অয়নের হাতে তুলে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, ভাই নিন একটু হৃদ ভাইয়ের ফোনটা রাখেন আপনার কাছে। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি জরুরিভাবে। রাদীপ ভাই নাকি কার সাথে ঝামেলায় জড়িয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। আসিফের কথায় অয়ন অস্থির চিত্তে বলল, সে কি, রাদীপ দেশে আসতে না আসতেই ঝামেলায় জড়িয়ে পড়ল কার সাথে? ও তো ভালো ছেলে, ও আবার কার সাথে ঝামেলায় জড়ালো? কি হয়েছে? চলো আমিও যাব তোমাদের সাথে। আসিফ বাধা দিয়ে বলল, না ভাই, আপনি এখন এখানেই থাকেন। যদি এদিকে কোনো ঝামেলা হয় তাহলে সামলিয়ে নিয়েন। তাছাড়া হৃদ ভাই যাচ্ছে, সবটা এখন এমনিই ঠিক হয়ে যাবে। ভয় পেন না। ভয় তো রাদীপকে নিয়ে নয়, হৃদকে নিয়ে পাচ্ছি আসিফ। ও যে মাথা গরম মানুষ, ঝামেলা কমবে না, আরো বাড়বে। ভয় পেন না ভাই, হৃদ ভাই ঠিক সামলে নিবে। আচ্ছা, বেশি সমস্যা হলে আমাকে ফোন করে জানিও। আচ্ছা ভাই। আসিফ তাড়াহুড়োয় চলে যেতে চাইলে আবারও পিছন ডাকলো। অয়ন বলল, আরে ফোন তো আমাকে দিয়ে যাচ্ছ আসিফ, কল দেব কিভাবে? আসিফ হৃদের পেছনে দৌড়াতে দৌড়াতে খাক ছেড়ে বলল, ওইটা হৃদ ভাইয়ের ফোন, এখন আপনার কাছে রাখেন ভাই। কোনো সমস্যা হলে আমি আমার ফোন থেকে আপনাকে কল দিব। অয়ন নিজের সাথে হৃদের ফোনটা নিয়ে চলল ছাদের উদ্দেশ্যে। অনেক সময় ধরে সে বাইরে। জুই বারবার মেসেজ করছে তাকে দেখা করার জন্য। অয়ন ছাদে চলল জুইয়ের উদ্দেশ্যে, কিন্তু হলরুমের দিকে এগোতেই দেখা হলো ভয়ার্ত হেনা খানের সঙ্গে। তিনি মূলত অয়নকে খুঁজেছিলেন এতক্ষণ যাবৎ। আরাফ খানের হঠাৎ বুক ব্যথা শুরু হলো।
কি সব হাবিজাবি খেয়েছে নাকি ওষুধ অনিয়মে এমন হয়েছে সঠিক জানা নেই হেনা খানের। আরাফ খানের যখন হুট করে বুকে ব্যথায় বসার ঘরে সোফায় বসে বুক চেপে কাতরাচ্ছিল, তখন সবাই ধরাধরি করে ওনাকে নিয়ে গেল শোয়ার রুমে। হিনা খান এতক্ষণ পর অয়নকে বসার ঘরে ঢুকতে দেখে তিনিও দ্রুত এগিয়ে আসলো। অয়নকে আরাফ খানের কথা জানাতেই সে দ্রুত দৌড়ে গিয়ে পাশে থাকা সেজুতির কাছে বেখেয়ালিভাবে নিজের আর হৃদের ফোনটা দিয়ে গেল। যেহেতু অয়ন একজন পেশায় হার্ট সার্জন, তাই আরাফ খান অয়নের একজন রোগী। সেই জন্যই ডাক্তার হিসেবে অয়নের জানা আরাফ খানের বর্তমান অবস্থা সম্পর্কে। স্টেজে সাজানোর জন্য মিষ্টি আর সন্দেশের ডালা হাতে নিয়ে কোনো রকমে ছাদে উঠল সেজুতি। এক হাতে মিষ্টির বড় ডালা তো অপর হাতে অয়ন, হৃদ আর নিজের ফোন তিনটা চেপে ধরা। শাড়ি পরে এক হাতে এত বড় মিষ্টির ডালা সামলাতে হিমশিম খাচ্ছিল সেজুতি। এক হাতে তিনটা ফোন থাকায় দুই হাতের মিষ্টির ডালাটাও সামলে ধরতে পারছিল না সে। মায়া স্টেজের সামনে থেকে সেজুতির অবস্থা পরখ করে দ্রুত এগিয়ে আসলো সেজুতিকে সাহায্য করতে। দেখাই যাচ্ছিল সেজুতি এতগুলো জিনিস একত্রে সামলাতে পারছিল না। মায়া এগিয়ে আসতে আসতে সেজুতিকে বিনয়ে বলল, আপু, হেল্প করবো তোমায়? সেজুতি মায়াকে দেখে আশ্বস্ত হলো। নিজের ফোনটা রেখে হৃদ আর অয়নের ফোন দুটো মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, তুমি এসেছো, ভালো হয়েছে। এই দুটো ফোন তোমার কাছে রাখো, আমি যখন চাইবো তখন দিও, কেমন? আচ্ছা আপু। মায়া ঘাড় কাত করে সম্মতি জানিয়ে ফোন দুটো হাতে নিল। দুটো ফোন দেখতে একই রকম, আইফোন 15 প্রো ম্যাক্স। সাদা রঙা ফোন দুটো দেখতেই একদম নতুন। দেখে বোঝার উপায় নেই কার ফোন কোনটা। মায়া জানতেও চাইল না ফোনগুলো কার, বরং নিজের কম দামি ফোনটার সাথে দামি দুটো ফোন নিয়ে ঘুরলো 1 ঘন্টার মতন। সময় তখন 7টা থেকে 8টার ঘরে। মায়া স্টেজের সামনে পাতা চেয়ারগুলোতে অলস ভঙ্গিতে বসা। এতক্ষণ মায়ের সাথে নাদিমও বসেছিল, তবে দুইজনের মধ্যে কারোর কথা হয়নি। নাদিম এমনি মায়ের পাশে বসেছিল বলে মায়াও অস্থির বোধ করেনি। কিন্তু একটু আগে আরিফের ডাকে চেয়ার ছেড়ে উঠে যায় নাদিম। চারপাশে হালকা মিউজিকে গান ছাড়া। ফাহাদকে মায়াদের কাজিনগুলো একে একে হলুদ লাগাচ্ছে। শালি হিসেবে মায়া আর জুই সবার প্রথমে হলুদ লাগিয়েছিল বলে এখন মায়ার অলস ভঙ্গিতে সেখানে বসা। কোলের উপরে সেজুতির দেওয়া দুটো ফোন অবহেলায় পড়ে আছে। মায়া কি মনে করে নিজের স্বামীকে কল দিতে মন চাইল। ব্যস্ততার জন্য মায়া আজ সারাদিন নিজের স্বামীর খোঁজ দিতে পারেনি। এমনকি সে একটা মেসেজ পর্যন্ত করেনি। মায়া জুইকে ডেকে ওদের দুইজনের ব্যবহৃত ফোনটা চেয়ে নিল। মেসেজের অপশনে গিয়ে হৃদের মুখস্থ নম্বরটা তুলে ফটাফট মেসেজ লিখল। 1 2 3 আজ ভালোবাসার দিন। 4 5 6 আজ যদি বাসর হয়। 7 8 9 আমি হব জয়, তুমি হবে পরাজয়। লে হালুয়া। স্বামীকে ডিস্টার্ব করতে মায়ার মন গড়া ছন্দ লিখে পাঠাতেই টুং করে মায়ার কোলের ওপরে হৃদের ফোনটা বেজে উঠল। মায়া নিজের ফোন থেকে চোখের ওপরে বেখেয়ালি ভাবে তাকালো কোলের ওপরে থাকা দুটো ফোনের দিকে। ফোন দুটোর স্ক্রিন একত্রে
থাকায় মায়া দেখতে পেল না ফোনের মেসেজটি কিসের। মায়া ভাবল হয়তো ফোনের মালিকের কোনো মেসেজ হবে। মায়া গুরুত্ব না দিয়ে পুনরায় একই ভঙ্গিতে স্বামীকে মানে রিতকে মেসেজ করে লিখল, শুনুন স্বামী সাহেব, আজকে আপনি আমার ফোন রিসিভ না করলে আমি কিন্তু একটা প্রেম করব। ছেলেও কিন্তু আমি ঠিক করে রেখেছি। অনেক হ্যান্ডসাম আর অনেক সুন্দর সে। মায়ার মেসেজ সেন্ড করতে করতে আবারও সে একইভাবে কোলের ওপরে ফোনটি টুং করে মেসেজের শব্দ করে উঠল। এবারও মায়া শুনল, কিন্তু তেমন গায়ে মাখল না, বরং আবারও স্বামীকে হুমকি দিতে দিতে মেসেজ করলো, সত্যি বলছি ছেলেটা কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু প্রেমে পড়ে যাব আপনি কল রিসিভ না করলে। আপনি আমার কলটা রিসিভ করলে প্রেমটা বাতিলও হতে পারে। মায়া আবারও মেসেজ পাঠালো। আবারও সে একইভাবে কোলের উপর হৃদের ফোনটা টুং করে মেসেজের শব্দ করে উঠল। প্রতিবারে মায়ের মেসেজের সাথে সাথে ওর কোলের ওপরে ফোনটা শব্দ করে উঠছে, সেটা মায়া খেয়াল করেনি তেমন। মূলত মায়ের ধারণাতেই নেই যে মায়ের স্বামীর ফোন ওর কোলে থাকতে পারে সেটা নিয়ে। তবে আজ বোধহয় ভাগ্য মায়ের সাথে ছিল। অদেখা অদৃশ্য সকল সুতো ছিঁড়ে আজ ভাগ্য মায়ার হতে চলল। নয়তো হৃদের ফোন প্রথমে আসিফ, তারপর অয়ন থেকে সেজতি, আর এখন সেজতি থেকে সোজা মায়ের হাতে চলে আসলো। এই সবটা হলো মায়ার ভাগ্যের জোর। আজ প্রকৃতিও চাইল মায়া ওর স্বামীর বিরহ থেকে নিস্তার পাক। অনেক তো হলো লুকোচুরি, এবার না হয় মুখোমুখি হোক মায়া নিজের স্বামীর। মায়া যখন নিজের স্বামীকে হুমকি ধামকি দিয়ে মেসেজ পাঠালো, কিন্তু ওপাশ থেকে কোনো রিপ্লাই আসলো না, তখনই মায়ার উপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরল, কিছু একটা ভাবলো। তারপর চট করে নিখোঁজ স্বামীকে কল মেলাতেই মায়ার কোলের ওপর হৃদের ফোনটা অবহেলায় বেজে উঠল। তক্ষুনি মায়ার নিজের কানের ফোনটা চেপে ধরা অবস্থায় বেখেয়ালিভাবে কোলের ওপরে বাজতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে অনুসন্ধান চোখে সেজুতিকে খুঁজল ফোনগুলো দিতে, কিন্তু ছাদের আশেপাশে কোথাও সেজুতিকে দেখতে না পেয়ে মায়া আর ঘাটালো না কোলের ওপরে বাজতে থাকা ফোনটাকে নিয়ে। ভাবল হয়তো কল বাজতে বাজতে একটা সময় এমনি থেমে যাবে। হলোও তাই। কোলের ফোনটা রিং হতে হতে একটা সময় বন্ধ হয়ে গেল। সেই সাথে সাথে মায়াও নিজের কান থেকে ফোনটা নামিয়ে হাতে নিল। মনে মনে ভাবল মায়ের স্বামী হয়তো মায়ার হুমকিগুলো সিরিয়াস নেয়নি, তাই মায়াও আজ সর্বোচ্চ বিরক্ত করবে এই লোকটাকে। কিভাবে মায়ের কল আজ রিসিভ না করে থাকে সেটাও আজ দেখবে মায়া অনেকটা রাগ নিয়েই দ্বিতীয়বারের মতন কল করতেই সেই একইভাবেই কোলের ওপরে থাকা দুটো ফোন একটা ফোন আবারও বেজে উঠল। মায়া এবার বেশ বিরক্ত হলো। তবে মায়ের কোলের ফোনটা হাতে নিয়ে দেখলো না কে কল দিয়েছে। পারমিশন ছাড়া অন্যর ফোন ধরা খারাপ বলে মায়া বিষয়টি এড়িয়ে গেল। আবারও সে একই কাজ হলো। কোলের ফোনটা রিং বাজতে বাজতে বন্ধ হতে মায়াও কান থেকে নিজের ফোনটা নামালো। মায়া এবার আরো বিরক্ত হলো। আশ্চর্য, মায়া যখন ফোন দেয় তখনই কেন এই বজ্জাত ফোনটাকে বাজতে হবে? মায়া কল করার আগে বা পরে যে কোনো সময় বজ্জাত ফোনটা বাজলেও পারে। আজব। মায়া বিরক্ত আর রাগে নিয়ে তৃতীয়বারের মতন স্বামীর উদ্দেশ্যে কল লাগালো। আবারও সে একইভাবে মায়ের কোলের উপরে হৃদের ফোনটা বেজে উঠতেই মায়া এবার বেশ বিরক্ত
নিয়েই হৃদের ফোনটা হাতে নিল। ভাবলো কলটা কেটে দিবে। বারবার কানের কাছে অযথা ফোনের রিংটং এর শব্দটা ভালো লাগছে না মায়ার। যেহেতু আশেপাশের ফোনের মালিক নেই, তাই কলটা রিসিভ করার মতনও মানুষ নেই। অনবরত রিং বাজতে থাকায় ফোনটা মায়ার হাতে নিল কলটা কেটে দিবে বলে, কিন্তু কাটতে গিয়ে বেখেয়ালি চোখে পড়ল ফোনের স্ক্রিনের ওপরে নামটা দেখে। বেয়াদব বউ নামের নাম্বারটা সেভ দেখে মায়া বুঝলো ফোনের মালিকের বউ হয়তো তার খোঁজে কল করেছে, কিন্তু ফোনের মালিক তো এই মুহূর্তে আশেপাশে নেই। তাই মায়া কলটা কাটার আগে আবারও অনুসন্ধানী চোখ ঘোরাতে সেজুতিকে আশেপাশে খুঁজতে গিয়ে হঠাৎ মায়ের কপাল কুঁচকে এলো। কিন্তু একটা মনে হতেই 1 মিনিট। ফোনের স্ক্রিনে বেয়াদব বউ নামের নিচে মায়ার নাম্বারটার কার্ড দেখলো। ওটা মায়ার ফোন নাম্বার ছিল না। মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনের দিকে তাকালো। গুটি গুটি সংখ্যায় নিজের নাম্বারটা মেলাতে পেরেই হাত কেঁপে ওঠে। মুহূর্তেই ফোনটা পড়ে গেল কোল থেকে, আর মায়ের ফোনটাও তৎক্ষণাৎ কান থেকে নিচে পড়ে আছে। মায়া অতি উত্তেজনায় অস্থির হয়ে তরতর করে কাঁপতে লাগলো। বহুত প্রত্যাশিত পর আজ মায়া নিজের স্বামীকে এভাবে হুট করে পেয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবেনি ও। মায়ার ফোনটা ফ্লোরে পড়ে থাকার অবস্থায় বাজতে বাজতে একটা সময় বন্ধ হয়ে যেতেই কোলের ওপরে হৃদের ফোনটাও রিং অফ হয়ে স্ক্রিনের লাইট জ্বলে উঠল। মায়া কম্পিত হাতে ছলছল চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো এতক্ষণ ধরে মায়া যে সবগুলো মেসেজ ফোনের উপরে ভেসে উঠেছে বেয়াদব বউ নামে। মায়া কাঁপা হাতে ফোনের স্ক্রিনের লক খুলতে চাইলো ফোনটি কার সেটা দেখার জন্য, কিন্তু ফোনের পাসওয়ার্ড দেওয়া খুলতে পারলো না। শুধু নিজের মেসেজগুলো ওপরে দিয়ে দেখতে পেল মায়া। এতক্ষণ মায়া যা উল্টাপাল্টা মেসেজ করেছিল সবগুলোই এখানে দৃশ্যমান। হুট করে অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে যাওয়ায় মায়ার মুখ ঢেকে হু করে কেঁদে। আজ এই কান্না মায়ের কষ্ট নয়, বরং অতি আনন্দের। 2 বছর অনেকটা দিন পর মায়া আজ নিজের স্বামীর মুখোমুখি হতে চলেছে। এই খুশি, এই অস্থিরতা মায়া কোথায় রাখবে? মায়া নিজের কান্না আটকে স্বামীর ফোনটা বুকে আঁকড়ে মাথা ঝুঁকে বসলো। এই সময় কান্নাকাটি করে মায়া সময় নষ্ট করবে না, আর কোনো কিছুর বিনিময়ে মায়া নিজের স্বামীকে হারাতে দেবে না। ফোনটা যখন মায়ার কোলে এসেছে, তার মানে মায়ার স্বামী খানবাড়ির ছেলেদের মধ্যে কেউ হবে। কিন্তু কে? আচ্ছা, এমনটা নয় তো যে লোকটা মায়াকে পূর্ব থেকেই চেনে, ইচ্ছাকৃতভাবে মায়ার কাছে নিজেকে লুকিয়ে রাখছে? মায়ার সামনে আসতে চাইছে না, কিন্তু কেন এত লুকোচুরি? মায়া এই লোকটাকে এবার এত সহজে যেতে দেবে না। এই লুকোচুরি খেলায় আজ মায়া যে কোনো হোক শেষ করবে। লোকটার মুখোমুখি হয়ে মায়া দাঁড়াবেই। চোখের পানি মুছে মায়া দ্রুত নিচ থেকে ওপরের ফোনটা তুলে উঠে দাঁড়ালো। হৃদের ফোনটা পাশাপাশি, কোল থেকে অয়নের ফোনটাও হাতে নিয়ে দেখলো দুটো একই রকম দেখতে, একই মডেলের ফোন। মায়ার পার্থক্য করতে পারছে না কোনটা কার ফোন হতে পারে। মায়া নিজের স্বামীর ফোনটা বুকে চেপে আপন হাতে দ্বিতীয় ফোনটা আনলক করতে চাইলো, দেখতে চাইলো ফোনটা আসলে কার। কিন্তু মায়াকে নিরাশ করে দ্বিতীয় ফোনটাও একইভাবে পাসওয়ার্ড দেওয়া। মায়া দ্রুত ফোন দুটোয় ওয়ালপেপার চেক করলো কারো ছবি দেওয়া আছে কিনা, যেটা দেখে মায়া
মানুষ চিহ্নিত করতে পারবে, কিন্তু মায়াকে আবারও নিরাশ করে দুটো ফোনের একটাতেও ওয়ালপেপারে কোনো ব্যক্তির ছবি দেওয়া নেই। মায়া অতি উত্তেজনায় ছটফটিয়ে উঠল। কিভাবে লোকটাকে চিহ্নিত করবে সে চিন্তা একই জায়গায় বারবার অস্থিরের ন্যায় পায়চারি করল। চট করে মায়ের মাথায় আসলো ফোন দুটো সেজুতি দিয়েছে মায়াকে, তার মানে সেজুতি বলতে পারবে এই ফোনগুলো মালিক কে। মায়া তড়াৎ করেই স্থিরের ন্যায় আশেপাশে চোখ ঘুরিয়ে সেজুতিকে খুঁজল। দেখতে পেল মায়া ঠিক পেছনের ছাদের একপাশে দাঁড়িয়ে সেজুতি স্টেজে বসা ফাহাদের ছবি তুলছে। মায়া ছটফটিয়ে দ্রুত হাঁটল সেদিকে। সেজুতির পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে অস্থিরের ন্যায় হাতের ফোনগুলো সেজুতিকে দেখাতে দেখাতে উত্তেজনায় প্রশ্ন করে বলল, আপু এই ফোনগুলো কার? সেজুতি ফাহাদের ছবি তুলতে তুলতে এতটাই মনোযোগী যে মায়ার অস্থির মুখটা চোখে আওড়িয়ে দেখল না ও, বরং সামনে তাকিয়ে মায়ের উত্তরে বলল, অয়ন ভাইয়ের হবে। অয়ন। মায়া বেশ কয়েকবার নিজের মনে মনে অয়নের নামটা আওড়ালো। মায়া আগে সন্দেহ হয়েছিল অয়নকে, এখন সেজুতির মুখে অয়নের নামটা শুনতেই আবারও দৃঢ় বিশ্বাস হলো যে অয়নের সাথে মায়ের স্বামীর কোনো সম্পর্ক থাকতে পারে। তবে মায়ের মনে একটা খচখচ সৃষ্টি হলো। সেই প্রথম দিন যখন মায়া নিজের স্বামীর সাথে ফোনে কথা বলেছিল, তখন লোকটা নিজের নাম আব্রাহাম কেন বলেছিল? তাহলে আব্রাহাম কে? নাকি অয়নের অপর নাম আব্রাহাম? সেজুতি নিশ্চয় বলতে পারবে আব্রাহাম লোকটা অয়ন কিনা। মায়া দুটো ফোন আঁকড়ে ডান হাতে থাকা হৃদের ফোনটা সেজুতির দিকে এগিয়ে দিতে দিতে কৌশলে জানতে চেয়ে বলল, আপু এইটা মনে হয় আব্রাহাম ভাইয়ার ফোন হবে, তুমি দেখো তো। সেজুতি হাতে নিজের ফোনটা উঁচু করে ধরে স্টেজে বসা ফাহাদের ছবি তুলতে তুলতে বলল, ও হবে হয়তো, আমি জানি না, মনে হয় অয়ন ভাইয়ার কাছে আব্রাহাম ভাইয়ার ফোনটা রেখে গেছে। তুমি ফোন দুটো রাখো মায়া, ভাইয়া আসলে নয় নিয়ে যাবে। তবে তুমি ভুলেও আব্রাহাম ভাইয়ার কোনো কল আসলে রিসিভ করো না। ভাইয়া যে রাগী মানুষ, তুমি ওনার ফোন রিসিভ করেছো শুনলে রেগে যাবে। মায়া থমকে দাঁড়ালো। সর্বাঙ্গ জোরে কাঁপুনি সৃষ্টি হলো। মুহূর্তেই হাত পা দুর্বলতা ভেঙে আসলো, জোগাড় হলো। মায়া মনে মনে আব্রাহাম নামটা বেশ কয়েকবার আওড়ালো। সাথে এও ভাবল আব্রাহাম আর অয়ন দুইজন আলাদা মানুষ। অয়ন ভাইয়া আব্রাহাম নামের লোকটা নয়, সে ভিন্ন কেউ। উত্তেজিত মায়া আবার উত্তেজিত হলো। সেজুতির মুখে স্বাভাবিকের ন্যায় আব্রাহাম ভাইয়ার নামটা সম্বোধন করার ধরনেই বুঝল সেজুতি আপনজনদের মধ্যে কেউ মায়ার স্বামী। সেজুতি চিনে আব্রাহাম খান নামের লোকটাকে। সে যদি ভাই হয়, তাহলে সেই দিন লোকটা মায়াকে নিজের নাম মিথ্যা বলেনি, সত্যি বলেছেন। কিন্তু কে এই আব্রাহাম লোকটা? মায়া জানতে হবে। মায়ের মনে হচ্ছে নিঃশক্তিতে তরতর করে কাঁপছে, যে কোনো সময় অজ্ঞান হতে পারে। দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠেছে। মায়া কাঁপা হাতটা গুটিয়ে নিল। হৃদের ফোনটা আবারও মুঠোয় চাপল। এই ফোন মায়া ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত মায়া আব্রাহাম মানুষটাকে চিহ্নিত করতে পারছে। আজ যে কোনো মূল্যেই হোক মায়া লোকটাকে খুঁজে বের করবেই। মায়া হাঁ করে বড় একটা নিঃশ্বাস ফেলে সেজুতির দিকে তাকালো। ওর গলা কাঁপছে। সেজুতিকে আব্রাহাম নামের মানুষটাকে নিয়ে প্রশ্ন করতে। তারপরও মায়া মনে সাহস জুগিয়ে ভাঙা
স্বরে প্রশ্ন করল, আব্রাহাম তোমার কোন ভাই আপু? সেজতি একইভাবে সামনের ছবি তুলতে তুলতে খানিকটা হতবাক গলায় শোধালো, তুমি এতদিনে আব্রাহাম ভাইয়াকে চেনো না? কি বলো এসব? ভাইয়া এত পপুলার একজন মানুষ, আর তাকে চিনো না? তাকেই চেনে না তার সুন্দরী বেয়াই? ভেরি ব্যাড। অধৈর্য গলায় মায়া আওড়ালো, আপু বলো না প্লিজ, আব্রাহাম তোমার কোন ভাইয়ার নাম? সেজতি একইভাবে বলল, তুমি তুমি হৃদ খানকে চেনো না? হৃদ ভাইয়ার পুরো নামই হলো আব্রাহাম হৃদ খান। কি? মায়া হঠাৎ চেঁচানোতে চমকানোর ভঙ্গিতে লাফিয়ে উঠে পেছনে ঘুরল সেজতি। মায়ার হঠাৎ চিৎকারে একটুর জন্য হাত থেকে ফোনটা পড়েনি ওর। হৃদের সামান্য নামটা শুনতেই মায়া একইভাবে এমনভাবে কেন রিয়্যাক্ট করলো সেটা বুঝল না সেজতি। এই নিয়ে মায়াকে সেজতির প্রশ্ন করার আগেই স্টেজ থেকে ফাহাদের ডাকলো ওকে সেই দিকে যেতে। সেজতি মায়াকে এক পলক দেখে সেই দিকে হাঁটলো, আর মায়া ঠাস করে চেয়ারের উপরে বসে পড়ল। মুখ ঢেকে আবারও ফুঁপিয়ে কেঁদে উঠল দুঃখে কষ্টে। একদিকে স্বামীকে খুঁজে পাওয়ার খুশি হবে, নাকি হৃদ খানকে মায়ের স্বামী হয় সেটা নিয়ে দুঃখ পাবে। কান্না করতে করতে মায়ের মস্তিষ্ক গেঁথে গেল একে একে হৃদের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো। মূলত মায়া এখন বুঝতে পারছে হৃদ খান কেন এতদিন মায়ার সাথে ঘেঁষাঘেঁষি করতে চাইতো, কেন মায়াকে অকারণে ছুঁয়ে দিত, কেন মায়ার পরকীয়ার মতন বাজে প্রস্তাব দিত। নিজের বউ বলেই হয়তো মায়াকে নির্দ্বিধায় পরকীয়ার প্রস্তাব করত, আর মায়া না বুঝতে রিয়্যাক্ট করত। লোকটা শুরু থেকেই জানতো মায়া হৃদের বউ, আর সেজন্যই বউ ভেবে মায়ার সাথে অমন ব্যবহার করত। আর মায়া না বুঝেই কত খারাপ ব্যবহার করে ফেলেছে। মুখে মুখে কত তর্ক করে মায়া, কত বেয়াদবি করেছে হৃদের সাথে। এজন্যই হৃদ মায়ার নাম্বারটাও বেয়াদব বউ দিয়ে সেভ করে রেখেছে। মায়া আসলেই একটা বেয়াদব বউ, নয়তো কেউ স্বামীর সাথে অমন ব্যবহার করে? হৃদ নিশ্চয় মায়াকে এখন অভদ্র বেয়াদব মেয়ে বলেই জানে, আর এজন্যই হয়তো মায়ার কলগুলো রিসিভ করে না। হৃদ খানকে সবাই কত সম্মান দেয়, অথচ মায়া হৃদের মুখে মুখে তর্ক করতে মুখিয়ে থাকে সবসময়। মায়া কতটা বেয়াদবি করলে ওর অমন বেয়াদব বউ নাম দিয়ে ওর নাম্বার সেভ করে রাখে, মায়ার জানা নেই সেটা। মায়া দীর্ঘ সময় ঘটে যাওয়া হৃদের সঙ্গে এক একটা ঘটনার হিসাব মেলাতে ব্যস্ত। সবশেষে যা বুঝল, হৃদ মায়ার টানেই মায়ার কাছে যেত এতদিন, মায়াকে সময় দিতে চাইতো, কিন্তু মায়া কখনোই হৃদকে চিনতে পারতো না। চোখের সামনে স্বামীকে রেখে অন্যথায় খুঁজে বেড়াতো, অকারণে হৃদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতো। এখন মায়া কি করবে? কিভাবে হবে হৃদের মুখোমুখি? মায়া তো এখন মরে যেতে ইচ্ছে হচ্ছে। সত্যিটা জানার পর মায়া হৃদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা অসম্ভব হয়ে পড়েছে। মায়া কি এখন হৃদকে ছেড়ে দেবে? মায়া এখন কি করা উচিত সেটা বুঝল না, শুধু মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে।